তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জেলে বন্দি থাকা ফ্র্যাঙ্ক নামের একটা বৃদ্ধকে। আসলে সে তখন একটা গভীর মনোযোগের মধ্যে হারিয়েছিল, আর তার চেহারা দেখে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছিলাম যে আসলে সে এমন কিছু একটা করতে যাচ্ছে যেটা হয়তোবা সে জীবনে আগে কোনোদিনও করেনি। একটু পরেই ফ্র্যাঙ্ক তার সেল থেকে বেরিয়ে রিজা নামের একটা ভয়ঙ্কর কয়েদির সেলের মধ্যে চলে যায়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি জেলের কিচেনের মধ্যে 4টা কয়েদি সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছিল। আসলে তারা এখানে একটা জায়গায় গর্ত করে, আর গর্তর মাধ্যমে একে করে সবাই ভেতরের দিকে চলে যায়। তবে তখন আমরা দেখতে পারি ফ্রেডি নামের এখানে যে লোকটা ছিল, সেই লোকটা তার স্পেশাল বন্ধু ফ্র্যাঙ্কের জন্য ওয়েট করছিল। সে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে পালাচ্ছিল না। আসলে তাদের সবার প্ল্যান ছিল ফ্র্যাঙ্ককে নিয়ে একসাথে পালাতে। তবে যেহেতু একেবারে শেষ সময় ফ্র্যাঙ্ক এখানে আসতে ব্যর্থ হয়েছে, মানে সে সেখানে কোনো একটা জায়গায় আটকা পড়ে গিয়েছে, এই জন্য বাধ্য হয়ে তাদের এখান থেকে পালিয়ে যেতে হয়। তবে আমরা দেখতে পারি এখানে শেষ মুহূর্তে অন্য একটা ছেলে চলে আসে, যে কিনা তাদেরকে দেখার পরে চিল্লাচিল্লি শুরু করে। এই জন্য তারা তাকে একটু ধোলাইও করে। তবে যখন অনেকক্ষণ ওয়েট করার পরে ব্রডি দেখতে পারে ফ্র্যাঙ্ক আসছে না, এই জন্য সেও কিছু চিন্তা না করে গর্তের মধ্যে লাফ দিয়ে দেয়। তবে সে তার টুপিটা সেখানেই ভুলে ফেলে রেখে চলে যায়। তবে এর একটু পরে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কও এখানে চলে আসে, যে কিনা খুবই আহত অবস্থায় ছিল। সে কোনো রকমে ব্রডির টুপিটা নিয়ে তার ক্ষতস্থানে লাগায়, আর এরপর সেও সেই গর্তের মধ্যে লাফ দিয়ে দেয়। আসলে আমরা জানতে পারি বিগত কতগুলো বছর যাবৎ ফ্র্যাঙ্ক এই জেলের জীবনটাই পার করছিল। তার কাজ ছিল জেলের লন্ড্রি রুমে বিভিন্ন কাপড় চোপড় ধোয়া, আর এই জীবনটাকেই সে মেনে নিয়েছিল। কারণ ফ্র্যাঙ্ক এখানে সারা জীবনের জন্য এসেছিল, এখান থেকে ছাড়া পাওয়ার তার কোনো সুযোগও ছিল না, মানে কোনো আশাও ছিল না। এই জন্য ফ্র্যাঙ্কের এই জীবনটা মেনে নেওয়া ছাড়া তার কাছে করার মতো আর কিছুই ছিল না। যদিও ফ্র্যাঙ্ক এখানে অনেকগুলো বছরই পার করে দিয়েছিল, তবে এতগুলো বছরও তার খুব বেশি একটা বন্ধুবান্ধব হয়নি। তাছাড়া আমরা দেখতে পারি সে কাজের পরে সবসময় একা একাই চলাফেরা করত। তাছাড়া এই জেলের সবচেয়ে ভয়ঙ্কর যেই গ্যাংস্টার, মানে রেজা নামের যে লোকটা, তার থেকে সে নিজেকে দূরে রাখারই ট্রাই করত। তবে এরপর একদিন যখন সে কাজ শেষ করে তার সেলের মধ্যে ব্যাক করে, তখন সে দেখতে পারে তার সেলমেট তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলছে। আসলে আমরা জানতে পারি তার শাস্তি শেষ হয়ে গেছে, এই জন্য এখন সে বের হয়ে তার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য ফুললি রেডি হয়েছিল। আর তখনই বাইরে আমরা দেখতে পারি সমস্ত কয়েদিরা এখানে সিরিয়ালে দাঁড়া হয়ে যায়। নতুন কিছু কয়েদি আসছে তাদেরকে দেখার জন্য। আসলে আমরা দেখতে পারি তাদের গায়ে অ্যান্টি ব্যাকটেরিয়াল কিছু জিনিস লাগিয়ে নিয়ে আসা হয়। তাছাড়া তাদের সমস্ত কাপড় চোপড়ও খুলে ফেলা হয়, মানে শুধুমাত্র আন্ডারওয়্যার ছাড়া তাদের শরীরে আর কিছুই ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে এখানে সবচেয়ে বেশি হ্যাপি হয়ে যায় রেজার ভাই টনি। আসলে টনি এই জেলে এতগুলো বছর পার করেছে, আর সে এত খরার মধ্য দিয়ে গেছে যে এখন সে ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, মানে এখন সে ছেলেদেরকেই পছন্দ করে। আর এই জন্য যখন তারা আন্ডারওয়্যারে আসছিল, তখন সেই সবচেয়ে বেশি হ্যাপি ছিল। আর এখানে যখন সে লেসি নামের একটা নতুন কয়েদিকে দেখতে পারে, তখন তার মন তার উপরে চলে আসে, আর সে তাকেই তার টার্গেট বানিয়ে ফেলে। তো এরপরে নতুন কয়েদিদেরকে ফাঁকা সেলগুলোর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে লেসি চলে আসে ফ্র্যাঙ্কের সেলের মধ্যে। তবে ফ্র্যাঙ্ক তার উপরে খুব একটা ইন্টারেস্টেড ছিল না, কারণ যখন সে তার সাথে কথা বলার ট্রাই করছিল, তখন ফ্র্যাঙ্ক তাকে সরাসরি ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে পরদিন সকালবেলা ফ্র্যাঙ্ক নতুন একটা চিঠি পেয়ে যায়। আসলে আমরা জানতে পারি বিগত 14টা বছর যাবৎ সে প্রতিদিনই তার মেয়ের জন্য একটা করে চিঠি লেখে। সে সবসময় আশা করতো হয়তোবা কোনো না কোনো একদিন তার মেয়ে তাকে মাফ করে দিয়ে তার চিঠির উত্তর দিবে। তবে এই বিগত 14টা বছর সে যতগুলো লেটার লিখেছে, একটা লেটারেরও অ্যান্সার আসেনি। আর আজকে সে যে লেটারটা পেয়েছে সেইটাও ছিল তার ওয়াইফের পক্ষ থেকে, যেখানে যখন সে লেটারটা পড়ে তখন সে জানতে পারে যে ড্রাগ ওভারডোজের জন্য তার মেয়ে এতটাই গুরুতর অবস্থায় চলে গিয়েছে যে এখন তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। সে যে কোনো সময় মারাও যেতে পারে। আর এই জিনিসটা পড়ার পরেই ফ্র্যাঙ্কের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আসলে ফ্র্যাঙ্ক এতদিন ধরে যেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসত, সেই মানুষটা এখন মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই জন্য সে বুঝতেই পারছিল না সে এখন কি করবে। এই জন্য দ্রুত সে সেখান থেকে বেরিয়ে সোজা চার্চের মধ্যে চলে আসে। আর যখন একটা গার্ড তার এমন অবস্থা দেখতে পারে, তখন সে এত রাতেও তার জন্য দরজা খুলে দেয়। আর ফ্র্যাঙ্ক দ্রুত চলে যায় কনফেশন রুমের মধ্যে। সেখানে গিয়ে সে সেই লেটারটা বের করে জোরে জোরে কান্নাকাটি করা শুরু করে। আসলে যেহেতু তার মেয়ের এই অবস্থা, এই জন্য সে চিৎকার করে করে বলছিল যে যেই কোনো ওয়েতে সে একবার হলেও তার মেয়ের সঙ্গে মিট করতে চায়। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা যখন ফ্র্যাঙ্ক লন্ড্রি রুমে কাজ করছিল, তখন তার নজর পড়ে ওয়াশিং মেশিনে থাকা একটা ফুটোর উপরে। আসলে এই জালিটার পেছনে একটা পাইপ ছিল, যেই পাইপের মাধ্যমে পানিগুলো জেলের বাইরে গিয়ে পড়তো। আর এই জিনিসটা দেখার পরেই তার মাথার মধ্যে নতুন একটা প্ল্যানিংয়ের জন্ম নেয়। তো এরপরে ফ্র্যাঙ্ক গিয়ে মিট করে তার সবচেয়ে ভালো বন্ধু ব্রডির সঙ্গে। আর ব্রডিকে সে বলে যে এখানে যেই পাইপগুলো আছে, মানে যেগুলো পানি বাইরে নিয়ে ফেলে, সেগুলো কি জেলের বাইরের সুড়ঙ্গগুলোর সাথে কানেক্টেড। এইটা শোনার পরে ব্রডিও পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না ফ্র্যাঙ্কের মাথায় আসলে কি চলছে। এই জন্য সে যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ফ্র্যাঙ্ক তাকে তার ওয়াইফের লেটারটা দেখায়। সে বলে যে আমার যেই কোনো ওয়েতে বাইরে যেতে হবে, কারণ আমার মেয়ে মৃত্যুর মুখে। আমার মেয়েকে শেষবারের মতো একবার হলেও আমাকে দেখতে হবে, আর নয়তো আমার জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই নেই।
এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ব্রোডি অনেক চিন্তার মধ্যে পড়ে যায়, আর অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পরে ফাইনালি সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কারণ ব্রোডি নিজেও ছিল এখানে সারা জীবনের শাস্তিপ্রাপ্ত, এই জন্য তারও এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না, শুধুমাত্র পালানো ছাড়া। তাছাড়া আমরা জানতে পারি ব্রোডি এর আগেও সুড়ঙ্গ খুঁড়েছিল, মানে তার সুড়ঙ্গ খোঁড়ার এক্সপিরিয়েন্স আছে। জেলের মধ্যে গার্ডরাও তাকে নিয়ে জেলের নিচে একটা সুড়ঙ্গ খুঁড়িয়েছিল, এই জন্যই সে তার কাছে সাহায্য চাইছিল, যাতে করে সেই সুড়ঙ্গটার মাধ্যমেই তারা কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে পারবে কিনা। এরপরে ফ্র্যাঙ্ক গিয়ে মিট করে লেনি নামের একটা বক্সারের সঙ্গে, যার কিনা এখন পেরোলে বাইরে থাকার কথা ছিল। তবে ফ্র্যাঙ্কের আগের যেই সোয়েলমেট ছিল সে তার বিরুদ্ধে কমপ্লেন করে দিয়েছিল, যেই জন্য তার পেরোল ক্যান্সেল হয়ে গিয়েছিল। এই জন্য এখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে, আর সে প্রতিশোধের নেশায় পাগলের মতো হয়ে আছে। যেই জিনিসটা সুযোগই ফ্র্যাঙ্ক তার থেকে নিতে চাইছিল। আসলে ফ্র্যাঙ্ক লেনির কাছে এই জন্য এসেছিল কারণ লেনি ছোটোখাটো যেই কোনো টুল ইউজ করতে এক্সপার্ট, মানে সে যেই কোনো ছোটোখাটো জিনিস দিয়ে বিভিন্ন টুল বানিয়ে ফেলতে পারে। যেই জিনিসটা যদি তাকে সে সঙ্গে রাখে তাহলে তাদের জন্য অনেক কাজেও আসতে পারে। এই জন্য ফ্র্যাঙ্ক তার সাথে তার সমস্ত প্ল্যানিংটা শেয়ার করে আর তাকে একটা আশা দেখায় এখান থেকে পালিয়ে যাওয়ার। যদিও এগুলো লেনি প্রথমবার শোনার পরে অনেকটাই কনফিউজ হয়ে গিয়েছিল, তবে কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে ফাইনালি সে এটার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে ফ্র্যাঙ্ক তার দুই বন্ধুর সঙ্গে একটা জায়গায় মিট করে আর তাদের সঙ্গে প্ল্যানিং নিয়ে ডিসকাশন করা শুরু করে। আসলে এখানে তারা একটা খেলার বাহানা করে তাদের প্ল্যানিংটা ডিসকাশন করছিল, যাতে করে কেউ এই ব্যাপারটা বুঝতেই না পারে। এখানে ফ্র্যাঙ্ক তাদেরকে বলে যে এখান থেকে যদি আমরা পালাতে চাই তাহলে এখন পর্যন্ত আমাদের কাছে শুধুমাত্র একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে লন্ড্রি রুমের মাঝখান দিয়ে। তবে যদি আমরা এই রাস্তা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে তিনটা সুরক্ষিত দরজা পার করতে হবে, যেটা হয়তো বা ইম্পসিবল হতে পারে। তবে আসলে ফ্র্যাঙ্কের কাছে অন্য একটা রাস্তাও ছিল। আসলে যখন ফ্র্যাঙ্ক চার্চের কনফারেশন রুমের মধ্যে গিয়েছিল তখন সে দেখতে পেয়েছিল সেখানে যেই পার্টিশনগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই হালকা পাতলা ছিল, মানে চাইলেই সেগুলো ভেঙে ফেলা যেতে পারে। এই জন্য তারা চিন্তা করছিল যে তারা কনফারেশন রুমের দেয়ালটাকে ব্রেক করে সোজা গিয়ে লন্ড্রি রুমের মধ্যে ঢুকবে, আর সেখান থেকে পরবর্তীতে সেই পাইপের সাহায্যে তারা সোজা সুড়ঙ্গের মধ্যে গিয়ে পড়বে, যেখান থেকে তারা হঠাৎই গায়েব হয়ে যাবে। তবে আসলে যদি তারা গর্তের মধ্যে পড়তে চায়, মানে সেই সুড়ঙ্গের মধ্যে যেতে চায়, তাহলে পাইপের মুখে লাগানো যে স্টিলের জালিটা আছে সেইটা প্রথমে তাদেরকে খুলতে হবে, এবার সেটা যেই কোনো মূল্যে। আর এরপরে যখনই রাতের বেলায় লাইট বন্ধ হয়ে যায় তখনই লেনি তার কাজটা করা শুরু করে দেয়। সে তার সেল থেকে লোহার একটা পাইপকে খুলে নিয়ে সেটাকে অন্য একটা স্ক্রুর সাথে জোড়া লাগিয়ে দেয়, যাতে করে এইটার মাধ্যমে পরবর্তীতে সে সেই লোহার জালিটা কাটতে পারে। আর এদিকে ফ্র্যাঙ্ক চলে আসে জেলের সবচেয়ে বড় কয়েদি টুটনের কাছে, আর সে লেনির পক্ষ থেকে তাকে একটা চ্যালেঞ্জও করে দেয়, মানে লেনির সঙ্গে একটা বক্সিং ম্যাচে অংশগ্রহণ করার জন্য। আর এদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের বন্ধুরাও সমস্ত প্ল্যানিংগুলোকে আস্তে আস্তে করে সামনে নিয়ে যাচ্ছিল, আর এখন তারা পালানোর জন্য ফুললি রেডি হয়েছিল। তারা তাদের রোড ম্যাপটাও সবার সাথে শেয়ার করে। তারা জানতো যে কোথা দিয়ে কোথায় গেলে কিভাবে তারা এখান থেকে বেরোতে পারবে। আসলে এই পাইপ থেকে মধ্যে যাওয়ার পরে সুড়ঙ্গটার মাধ্যমে তারা একটা নদীর মাঝখান দিয়ে বের হবে। নদীর পাড়েই একটা রেলওয়ে স্টেশন ছিল, আর যদি তারা রেল স্টেশনটাকে ক্রস করতে পারে তাহলেই হয়তোবা তাদের স্বাধীনতার শুরুটা হয়ে যেতে পারে। তবে তারা এটাও খুব ভালো করে জানতো যে সেই রেল লাইনের উপরে 650 ভোল্টের কারেন্ট আছে, যদি তারা সময় মতো সেই রেল লাইনটা পার করতে না পারে তাহলে তারা সবাই মরতে পারে। তো এখন সমস্ত প্ল্যানিংগুলো শেয়ার করার পরে ফাইনালি তারা এখান থেকে 3 দিন পরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে উপরে দাঁড়িয়ে টনি তাদের দিকেই নজরদারি করছিল, আর তাদের হাবভাব দেখার পরে সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা বড় কিছু একটা করতে যাচ্ছে। আর এরপরে রাতের বেলায় সমস্ত কয়েদিরা ক্যান্টিনে এসে জড়ো হয় টুটন এবং লেনির ফাইট দেখার জন্য। এখানে যখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি যেহেতু টুটন অনেক বেশি শক্তিশালী ছিল এই জন্য সে লেনিকে পুরো আলু ভর্তাই করে দিচ্ছিল। তবে লেনি যখনই সুযোগ পেয়ে যায় তখন সে জোরে তার মুখের মধ্যে একটা পাঞ্চ করে দেয়, যেই জন্য তার মুখ থেকে ডায়মন্ডের একটা দাঁত খুলে পড়ে যায়। তবে এতে করে টুটনের মাথা আরও বেশি গরম হয়ে যায় আর সে তাকে আলু ভর্তা করে ফেলে। তবে গার্ডরা আসার আগেই লেনি একটু চালাকি করে টুটনের সেই দাঁতটা তার নিজের কাছে রেখে দেয়। আর এরপরে পরবর্তীতে যখন সে সেলের মধ্যে যায় তখন সে সেই দাঁতটা তার পাইপের সঙ্গে লাগিয়ে দেয়। আসলে এই পাইপটা হচ্ছে সেই পাইপটা যেটা কিনা সেই লোহার জালিটা কাটার জন্য কালকে রাতেই সে বানিয়েছিল। তো এরপরে পরদিন গোসলখানায় টনি চলে আসে ফ্র্যাঙ্কের সঙ্গে মিট করার জন্য, আর তার কাছে তাদের প্ল্যানিং সম্পর্কে নানান রকমের কোয়েশ্চেনিং করা শুরু করে। তবে যখন সে তার কাছ থেকে কোনো অ্যান্সারই পায় না তখন সে রাতের বেলায় তার দরজা খোলা রাখার জন্য বলে। সে প্রমিস করে যে রাতের বেলায় অবশ্যই সে তার রুমের মধ্যে আসবে, আর যদি সে দরজা খোলা না পায় তাহলে তার অবস্থা সে খারাপ করে দিবে। এরপরে যখন এই ঘটনা সম্পর্কে ফ্র্যাঙ্ক গিয়ে তার টিম মেম্বারদেরকে বলে তখন তারা সবাই একটু বেশিই ভয় পেয়ে যায়, কারণ তারা সবাই এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে তারা চাইলেও টনিকে কিছু বলতেও পারবে না, কারণ সে হচ্ছে গিয়ে এখানে সবচেয়ে বড় গ্যাংস্টার রেজার ভাই। এই জন্য যদি সে তাদের বিরুদ্ধে লেগে যায় তাহলে তাদের প্ল্যানটা চৌপাট হয়েও যেতে পারে। আর যেহেতু ফ্র্যাঙ্ক কোনোভাবেই তার প্ল্যানটা নষ্ট করতে চাইছিল না এই জন্য সে এইটাও খুব ভালো করে জানতো যে কীভাবে তাকে কন্ট্রোল করতে হবে। এই জন্য সে তাদের দুজনের কাছে পারমিশন চায় টিমের মধ্যে নতুন একজন মেম্বারকে যুক্ত করার জন্য, যে কিনা তাদেরকে টনির
টনির হাত থেকে সেভ করতে পারবে আর এই সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। আর সেই লোকটার নাম ছিল বিব বাতিস্তা। আসলে বাতিস্তা এমন একটা লোক ছিল যে কিনা কয়েদিদেরকে অল্প অল্প করে ড্রাগ সাপ্লাই করতো, আর এই কাজটা সে ইলিগাল ওয়েতেও করতো না, এটা সে সরকারের সঙ্গে মিলেই করতো। সে এই জিনিসটা এই জন্য করতো কারণ যাতে করে আস্তে আস্তে করে কয়েদিদেরকে ড্রাগের মাত্রা কমিয়ে কমিয়ে দিয়ে তাদের এই নেশাটাকে ছাড়িয়ে ফেলা যায়। তো এরপরে ফ্র্যাঙ্ক গিয়ে বাতিস্তার সঙ্গে মিট করে আর তাকে সে বলে যে যদি তুমি এমন কোনো প্ল্যানিং বের করতে পারো যেটা আমাদেরকে টনির হাত থেকে মুক্ত করতে পারবে এবং টনি আমাদের প্ল্যানিংয়ের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, তাহলে তোমাকে আমি আমার প্ল্যানিংয়ের মধ্যে ঢুকিয়ে আমার সঙ্গে জেল থেকে বাইরে নিয়ে যাব। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই বাতিস্তা রাজি হয়ে যায় আর সে এমন একটা প্ল্যানিং করে ফেলে যেটা টনিকে সারা জীবনের জন্য শান্ত করে দিবে। আসলে বাতিস্তা একটা স্পেশাল ধরনের ড্রাগ বানায় যেই ড্রাগটার মধ্যে সে বিষ মিশিয়ে দিয়েছিল, আর এরপরে চুপচাপ সেই ড্রাগটাকে ল্যাব থেকে বাইরে বের করে সেটা সে ফ্র্যাঙ্ককে দিয়ে দেয়। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় ফ্র্যাঙ্ক একটু বেশিই ঘাবড়েছিল কারণ সে বুঝতেই পারছিল না কিভাবে সে টনিকে হ্যান্ডেল করবে। আসলে বাতিস্টার দেয়া সেই ড্রাগটা সে তার নিজের কাছে রেখে দিয়েছিল যাতে করে টনি যখন এখানে আসবে তখন সে সেই ড্রাগের প্যাকেটটা তাকে দিয়ে শান্ত করে ফেলতে পারে। তবে আসলে টনি এখানে একা আসেনি, এখানে টনি তার একটা সঙ্গীকেও নিয়ে এসেছে। এই জন্য যখনই সে ড্রাগের প্যাকেটটা পায় তখন সেটা তার সঙ্গীকে ধরিয়ে দেয়। আর যেহেতু টনির অলরেডি লেসের উপরে একটা বদনজর ছিল এই জন্য সে এই সুযোগটার ইউজ করার সিদ্ধান্ত নেয় আর সে লেসের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে লেসি আসলে সেই সমস্ত কয়েদিদের মতো ছিল না যারা সমস্ত কিছু চুপচাপ সহ্য করে নেয়। লেসি এটার প্রতিবাদ স্বরূপ তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আর এই ধোলাই দেখার পরে টনির সঙ্গে যে লোকটা ছিল সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এত ভয়ের মাঝখান দিয়েও সে সেই ড্রাগের প্যাকেটটা নিতে একেবারেই ভুল করে না। আর অন্যদিকে লেসি টনিকে এত বেশি পেটায়, মানে এত বেশি পেটায় যে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে এখান থেকে হেঁটে বেরোতে পর্যন্ত পারছিল না। এই জন্য যখন সে সিঁড়ি দিয়ে নামার ট্রাই করছিল তখন সে সিঁড়ি থেকেই নিচে পড়ে যায়, যেই জন্য স্পটেই তার মৃত্যু হয়ে যায়। আর যখন তার ভাইয়ের মৃত্যুর খবর রেজা শুনতে পারে তখন সে পাগলের মতো হয়ে যায় আর সে ফ্র্যাঙ্ককে তার রুমের মধ্যে একা মিট করার জন্য বলে। আর অন্যদিকে যেহেতু লেসি এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে এই জন্য তাকে কন্ডেম সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আসলে এখন সমস্ত কয়েদিরা এটা খুব ভালো করেই জানতো যে টনির এই দুশ্চরিত্রর কারণেই তার মৃত্যু হয়েছে। তবে কেউই কারোর সামনে এই জিনিসটা বলতে পারছিল না, মানে সবার সামনে স্বীকারোক্তি দেওয়ার মতো সাহস কারো ছিল না। আর এখন শুধুমাত্র ফ্র্যাঙ্কই ছিল একমাত্র সাক্ষী যে কিনা স্বচক্ষে সমস্ত জিনিসটা দেখতে পেয়েছে। কারণ টনির যেই বন্ধু তার সঙ্গে সেখানে গিয়েছিল সেও সেই বিষওয়ালা ড্রাগ খেয়ে মারা গিয়েছে। এই জন্য এখন রেজা এই জিনিসটা জানতে চাচ্ছিল ফ্র্যাঙ্কের কাছ থেকে যে আসলে তার ভাইয়ের মৃত্যুটা কেন হয়েছে আর কীভাবেই বা তাকে মারা হয়েছে। এই জন্য রেজা সেদিন রাতের বেলায় ফ্র্যাঙ্ককে তার রুমের মধ্যে একা গিয়ে মিট করতে বলে। তবে দুর্ভাগ্যবশত সেই দিন রাতের বেলায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল। যদিও ফ্র্যাঙ্ক এখানে আটকা পড়ে যায় কিন্তু অন্য অন্য সেলে তার যেই সঙ্গীরা ছিল তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছিল, মানে তারা তাদের প্ল্যানিং মতো সমস্ত জায়গায় সমস্ত কিছু করে ফেলেছিল। তবে এখান থেকে ফ্র্যাঙ্ক কোনোভাবেই ফ্রি হতে পারছিল না। এরপরে একটা গার্ড এসে ফ্র্যাঙ্ককে খবর দেয় যে তার ওয়াইফ তার সঙ্গে মিট করতে এসেছে। আর তার ওয়াইফ তাকে বলে যে সেই দিন সকালবেলায় তাদের মেয়ের সেই হসপিটালেই মৃত্যু হয়ে গেছে। এটা শোনার পরে তো ফ্র্যাঙ্কের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না এখন সে কী করবে, কারণ সে তার মেয়ের সঙ্গে মিট করার জন্যই এত প্ল্যানিংগুলো করেছিল। এখন যেহেতু তার মেয়েরই মৃত্যু হয়ে গেছে তাহলে এখন আর সে পালিয়ে করবেটাই কি। এখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই সে টেনশনের মধ্যে পড়ে যায়। সে পালাবে নাকি পালাবে না এই সিদ্ধান্ত নিতেই তার অনেকটা সময় লেগে যায়। এই জন্য দেরিতে হলেও কোনো রকমে সে সেই লন্ড্রি রুমের মধ্যে চলে আসে আর সেখান থেকে সোজা সুড়ঙ্গের মধ্যে লাফ দেয়। তো এখন গল্প সেখানে চলে আসে যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। আমরা দেখতে পারি তারা যখন এই পাইপের মধ্যে লাফ দেয় তখন তারা সামনেই বিশাল বড় একটা স্টিলের জালি পেয়ে যায়। আর এটা দেখার সঙ্গে সঙ্গে লেনি তার পকেট থেকে সেই লোহার পাইপটা বের করে আর সেটার মাধ্যমে এই জালিটাকে কাটা শুরু করে। আর যখন এই জালিটা কাটা হয়ে যায় তখন তারা চলে আসে ড্রেনেজ সিস্টেমের মাঝখানে। আসলে এই ড্রেনেজ সিস্টেমের পাইপের মাধ্যমেই তাদেরকে সেই নদী পর্যন্ত পৌঁছাতে হবে যেই নদীটা জেলের পাশ দিয়ে চলে গিয়েছে। তো এখন অনেক কষ্ট এবং অনেক ডিফিকাল্টিস ফেস করার পরে ফাইনালি তারা এই গর্তটার শেষ মাথায় চলে আসে। তবে এখানে এসে তারা দেখতে পারে এই গর্তটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যার মানে এখন আর তাদের সামনে যাওয়ার কোনো সুযোগ নেই আর তাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে গেছে। মানে এখন তাদের শাস্তি আরও বেশি বাড়িয়ে দেওয়া হবে। এখন তারা বুঝতেই পারছিল না কি করবে, এই জন্য তারা এখানে বসে চিন্তাভাবনা করা শুরু করে। তবে তখনই লেনির লেসির উপরে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। এই জন্য সে তাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে জোরে একটা পাঞ্চ করতে চায়। তবে যখন লেনি সেখান থেকে সরে যায় তখন সেই পাঞ্চটা গিয়ে দেয়ালের উপরে পড়ে, যেই জন্য দেয়ালের একটা টুকরো নিচে পড়ে যায়। আর এইটা দেখার সঙ্গে সঙ্গে তারা এই জিনিসটা বুঝতে পারে যে এই দেয়ালটা নতুনই বানানো হয়েছে। এই জন্য তারা সবাই মিলে দেয়ালটাকে ব্রেক করা শুরু করে। তো এরপরে অনেকক্ষণ ধরে কষ্ট করার পরে ফাইনালি তারা এত বড় একটা গর্ত বানিয়ে ফেলে যেটার মাধ্যমে একজন খুব সহজেই মধ্যে যেতে পারবে। আর যেহেতু ব্রোডির এই সমস্ত ব্যাপারগুলোতে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এই জন্য সে সেই গর্ত দিয়ে ওই পারে চলে যায় আর খুব দ্রুতই গর্ত করা শুরু করে।
তবে খুব শীঘ্রই দুর্ভাগ্যবশত অনেকগুলো মাটি এসে তার উপরে পড়ে, মানে পুরো মাটি দিয়ে পুরো জায়গাটা কাভার হয়ে যায়। এই জন্য সে মাটির নিচেই চাপা পড়ে যায়। আর ফ্র্যাঙ্ক তার বন্ধুকে সেভ করার জন্য হাত দিয়ে দ্রুত মাটি খোঁড়া শুরু করে। আর অনেকক্ষণ ধরে খোঁড়ার পরে ফাইনালি সে ব্রোডির হাতটা পেয়ে যায়। যদিও এই মাটির চাপের জন্য ব্রোডি সেন্সলেস হয়ে গিয়েছিল, তবে এখন পর্যন্ত সে জীবিত ছিল। আর এই জন্যই তারা ব্রডিকে ভাগ করে করে কাঁধে কাঁধে নিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। আর অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পরে ফাইনালি তারা একটা ফাঁকা রেলওয়ে স্টেশনে চলে আসে, যার মানে এই জিনিসটা তারা ক্লিয়ার হয়ে যায় যে তারা আসলে সঠিক রাস্তায় আছে। এদিকে লেসিও ফ্র্যাঙ্ককে সাহায্য করার অনেক ট্রাই করে, কারণ ফ্র্যাঙ্কের পা দিয়েও রক্ত বেরোচ্ছিল। তবে এখন তাদের কাছে করার মতো কিছুই ছিল না, তাদেরকে যেই কোনো ওয়েতে সামনে এগোতেই হতো। তবে তারা যখন একটু সামনে চলে আসে তখন তারা কুকুরের চিল্লানোর শব্দ শুনতে পারে, যার মানে এটা তারা ক্লিয়ার হয়ে যায় যে পুলিশ এতক্ষণে তাদের পেছনে লেগে গেছে আর যেই কোনো সময় তাদেরকে ধরেও ফেলতে পারে। মানে এখন প্রশ্নটা হচ্ছে জীবন আর মৃত্যুর। এই জন্য বাধ্য হয়েই তাদেরকে তাদের প্রিয় বন্ধু বডিকে এখানে একা রেখে দিয়েই নিজের জীবন নিয়ে দৌড়ে পালিয়ে যেতে হয়। এরপরে যখন তারা একটু সামনে চলে আসে তখন তাদের সামনে একটা পুকুরের মতো জিনিস ছিল। যদিও এটা পার করা খুব একটা কঠিন কোনো কাজ ছিল না, তবে লেজি আসলে সাঁতরাতে পারতো না, এই জন্য তার জন্য এই জিনিসটা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন একটা কাজ। তবে তবুও অনেক ডিফিকাল্টিস ফেস করার পরে কোনো রকমে তারা এই জিনিসটা পার করে ফেলে। আর দৌড়াতে দৌড়াতে তারা ফাইনালি চলে আসে সেই রেল লাইনের উপরে। তবে যখন তারা এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন বাতিস্তার পাটা রেল লাইনের মধ্যে আটকা পড়ে যায়। এই জন্য লেনি গিয়ে দৌড়ে তাকে সেভ করার ট্রাই করে, যেই কোনো ওয়েতে এই জিনিসটাকে বের করার ট্রাই করে। তবে এতক্ষণে তাদের পরিস্থিতি আরও একটু খারাপ করে দেওয়ার জন্য একটা ট্রেন তাদের দিকে আসা শুরু করে। লেনি অনেক ট্রাই করে তার বন্ধুকে সেভ করার জন্য, এই জন্য সে নিজেও ট্রেনের নিচে পড়ে যায়। আর লেজি আর ফ্র্যাঙ্ক কোনো রকমে নিজেদেরকে শেষ মুহূর্তে রেল লাইন থেকে সরিয়ে নিয়ে নিজেদের জীবনটা সেভ করে। মানে এখন শুধুমাত্র তারা দুজনই জীবিত আছে, আর বাকি সবারই হয়তোবা মৃত্যু হয়ে গেছে। তো এরপরে এখান থেকে দৌড়াতে দৌড়াতে তারা ফাইনালি একটা স্টেশনে চলে আসে, যেই স্টেশন থেকে তারা দুজন দুই দিকে চলে যাবে। এই জন্য তারা দ্রুত তাদের কাপড় চোপড় চেঞ্জ করে ফেলে আর ফাইনালি শেষবারের মতো একে অন্যকে গুড বাই বলে। আর এরপরে ফ্র্যাঙ্ক চলে আসে সেই সিঁড়ির কাছে, যেই সিঁড়ি পার করতে পারলেই সে চলে যাবে লন্ডন শহরের মধ্যে। তবে এখানে কোয়েশ্চেনটা চলে আসে, ফ্র্যাঙ্ক আসলে পালালো কেন? আসলে ফ্র্যাঙ্ক তার মেয়ের মৃত্যুর খবর শোনার পরে পুরোপুরি ভেঙে পড়েছিল, এই জন্য সে আর জেল থেকে পালাতে চাইছিল না। এই জন্য সে গিয়ে তার জায়গায় লেসিকে পালিয়ে যাওয়ার জন্য বলছিল। এই জন্য সে তার সাথে সমস্ত প্ল্যানিংটা শেয়ার করে আর প্রত্যেকটা পার্টে পার্টে কী করতে হবে সেই ব্যাপারগুলো তাকে এক্সপ্লেন করে বলে। আর তাকে দ্রুত লন্ড্রি রুমের মধ্যে গিয়ে তাদের সাথে জয়েন করার জন্য বলে। আর এই পুরো জিনিসটা শুরুটাই এখান থেকে হয়েছিল। এরপরে ফ্র্যাঙ্ক চলে আসে খুব দ্রুত স্পিডে রেজার রুমের মধ্যে। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সে উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে, যাতে করে তার যে সঙ্গীরা ওইখানে গর্তমার্ত করছে তারা পালিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সময় পেয়ে যায়। এখানে ফ্র্যাঙ্ক উল্টাপাল্টা কথা বলে রেজাকে এত বেশি রাগিয়ে তোলে যে একটা সময় রেজা তার পেটের মধ্যে চাকুই ঢুকিয়ে দেয়, যেই জন্য তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। আর একটু পরে গার্ডও তাকে সাহায্য করতে চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয় যে আসলে ফ্র্যাঙ্ক তার সঙ্গীদের সঙ্গে পালিয়ে যায়নি। সে আসলে এই ব্যাপারগুলো এখানে শুয়ে শুয়ে ইমাজিন করছিল যে সে তার সঙ্গীদের সঙ্গে এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু অন্যদিকে সে তার জীবনের বিনিময়ে তার বন্ধুদেরকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে, তাদের জন্য সময় কিনে নিয়েছে। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক বাস্তবে না পারলেও সে তার স্বপ্নের মধ্যে লন্ডন শহরের মধ্যে গিয়ে তার মেয়ের সঙ্গে মিট করে, যে কিনা এখন পর্যন্ত তার স্বপ্নের মধ্যে জীবিত ছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।